হ্যালো ডিয়ার স্টুডেন্ট, মাধ্যমিক 2025 যারা ক্যান্ডিডেট তাদের জন্য আমাদের এই চ্যানেলে ম্যাথের প্রতিটা চ্যাপ্টারের উপর ভিডিও আসার কথা ছিল। তার প্রথম ভিডিও এটা, অর্থাৎ তোমাদের পাটিগণিতের যে প্রথম চ্যাপ্টার সরল সুদ, সেই সরল সুদের থেকে আমরা আজকে সরল সুদের প্রতিটা অঙ্কের কনসেপ্ট, কীভাবে সরল সুদ সূত্র কাজে লাগাতে হবে, কোন সূত্র কখন পড়বে, সেইটার বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখো, সরল সুদের ক্ষেত্রে আমরা যদি আসলকে পি দিয়ে প্রকাশ করি এবং সুদের হারকে যদি আর দিয়ে প্রকাশ করি এবং সময়কে যদি টি দিয়ে প্রকাশ করি, আর আরেকটা জিনিস সেটা হলো সুদ যে টাকাটা সেটাকে যদি আই দিয়ে প্রকাশ করি, তাহলে আমরা একটাই সূত্র মানে এই চ্যাপ্টারে জানবো, সেটা হলো আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। এবার অনেকের কাছে কোশ্চেন হলো যে স্যার এই আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100 সূত্রটা এলো কী করে? তো তার জন্য একটু ব্রিফ, অর্থাৎ সংক্ষেপে আমি একটু বলে দিচ্ছি। এই R% সুদের হার মানে কি? R% কথাটা, সুদের হার কথার মানে হলো যে তুমি ধরো মনে করো R% হারে সুদ নিচ্ছে, অর্থাৎ তুমি 100 টাকা কারো কাছে যদি ধার নাও, তাহলে তোমাকে 1 বছরে সুদ কত দিতে হবে? 8 টাকা দিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা R% থেকে আমরা লিখতে পারবো যে 100 টাকা, যদি কেউ পার্সেন্টের হিসাবে 100 টাকা ধরে, তাহলে 100 টাকাকে 1 বছরে ওকে সুদ দিতে হবে কত? 100 টাকার 1 বছরের সুদ কত হবে? 1 বছরের সুদ হবে আর টাকা, ঠিক আছে? তাহলে যদি সেই জায়গায়, যেহেতু আমরা আসলকে কি ধরেছি, পি ধরেছি, তাহলে আমি মনে করো এখানে 1 টাকার বের করছি ঐকিক নিয়মের হিসাব, তাহলে 1 টাকার 1 বছরের সুদ কত হয়ে যাবে? এখানে হবে আর বাই 100। তাহলে এবার যদি 1 টাকার জায়গায় আমরা পি টাকা বের করি, মনে করো এখানে পি টাকা আছে, তাহলে পি টাকার 1 বছরের সুদ কত হয়ে যাবে? পি আর বাই 100। এবার পি টাকার 1 বছরের সুদ চেয়েছিল, কিন্তু আমরা সময়কে কত ধরে নিয়েছি? সময়কে টি বছর ধরে নিয়েছি, তাহলে এখানে আমরা যদি টি নিয়ে নিই, তাহলে এখানে কি হবে? ওপরে পি আর টি বাই নিচে 100। তার মানে আমরা পেলাম যে পি টাকার টি বছরের সুদ কত? পি আর টি বাই 100। এই যে সুদ পেলাম আমরা পি আর টি বাই 100, আর সুদকে আমরা লিখেছিলাম আই, তার মানে আই ইজ ইকুয়াল টু আমাদের কাছে সূত্র চলে আসলো পি আর টি বাই 100। এটা হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের প্রধান সূত্র, ঠিক আছে? তাহলে আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। তাহলে সূত্রটা কীভাবে এসে সেটা বুঝতে পারলে। আচ্ছা, এবার আমরা এখান থেকে 4টা সূত্র, মানে আমরা এখানে একটা সূত্র, আমরা আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100, আই ইজ ইকুয়াল টু আমরা কী পাবো? সুদ, অর্থাৎ সুদ যদি আমাদের বলে তাহলে এই সূত্র অ্যাপ্লাই করবো। যদি কেউ বলে যে আসল বের করো ডাইরেক্ট এই সূত্র থেকে, তাহলে আসল মানে পি বের করতে হবে, তাহলে পি বের করার সূত্র হয়ে যাবে আই ইন্টু 100 বাই আর টি। মাথায় রাখবে যে পি বের করার ফর্মুলা হয়ে যাবে আই ইন্টু 100 বাই আর টি। কেউ যদি সুদের হার বের করতে চায় একবারে, তাহলে সুদের হার বের করার ফর্মুলা কী হয়ে যাবে? সুদের হার বের করার ফর্মুলা হয়ে যাবে সেম ফর্মুলা আই ইন্টু 100 বাই পি টি। আর কেউ যদি মনে করো সময় বের করতে চাই, তাহলে সময় বের করার ফর্মুলাও কি হয়ে যাবে? আই ইন্টু 100 বাই আর টি, ঠিক আছে? তাহলে কেউ যদি সময় বের করতে চাই, তাহলে এখানে তোমার সূত্রটা হয়ে যাবে টি ইজ ইকুয়াল টু হয়ে যাবে, সময় টি ইজ ইকুয়াল টু হয়ে যাবে আই ইন্টু 100 বাই পি আর, ঠিক আছে? তাহলে এই যে আমাদের 4টা সূত্র মেনলি, অর্থাৎ আই যদি কেউ সুদ বের করতে চায় তাহলে আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100, কেউ যদি আসল বের করতে চায় তাহলে পি ইজ ইকুয়াল টু আই ইন্টু 100 বাই আর টি, কেউ যদি আর বের করতে চায় তাহলে আই ইন্টু 100 বাই পি টি। তাহলে খেয়াল করো পি আর টির মধ্যে যেটা এখানে থাকবে তা অপর দুটো ওখানে, টি এখানে আছে মানে পি আর আর ওখানে আছে, আর বাদ বাকি পরিচয় তো তোমাদের কাছে দেওয়াই হয়েছে, পি আর টি কি আর সূত্রটা কীভাবে এসেছে সেটা তোমাদের দেখানো হলো। এবার দুটো শর্ট কোশ্চেন খুব কাজে লাগে, সেটা হলো উত্তমর্ণ আর একটা হচ্ছে অধমর্ণ। উত্তমর্ণ আর অধমর্ণ একটু মাথায় রাখবে। উত্তমর্ণ মানে হলো, মনে করো তুমি কারো কাছে টাকা ধার নিয়েছো, তাহলে যে তোমাকে টাকা ধার দিয়েছে তাকে বলা হবে উত্তমর্ণ, অর্থাৎ যার কাছে, উত্তম মানে কি? উত্তম মানে ভালো, অর্থাৎ যার কাছে টাকা ছিল, যে তোমাকে ধার দিয়েছে তাকে বলে উত্তমর্ণ। আর অধমর্ণ মানে কি? অধম মানে কি? যে নিচু, অর্থাৎ অধম কথার অর্থ হলো এখানে এক্ষেত্রে যে টাকা ধার করে। তাহলে অধমর্ণ মানে যে টাকা ধার করে, আর উত্তমর্ণ মানে হচ্ছে যে টাকা ধার দেয়। তার মানে উত্তমর্ণের কাছে টাকা বেশি থাকে আর অধমর্ণের কাছে টাকা কম থাকে, ঠিক আছে? নেক্সট অঙ্কে আসি আমরা। আচ্ছা দেখো, তোমাদের বইয়ের প্রথম কোশ্চেন, অর্থাৎ কোষে দেখি 2, যেটা তোমাদের পেজ নাম্বার 46-এ আছে, ঠিক আছে? পৃষ্ঠা নাম্বার 46-এ প্রথম কোশ্চেনটা বলা হচ্ছে, দুই বন্ধু একসঙ্গে একটি ছোট্ট ব্যবসা চালানোর জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিল। তাহলে তুমি এগুলো অঙ্ক করার জন্য সাইডে তোমাকে ডাটা লিখে রাখতে হবে, অর্থাৎ ডাটা মানে তথ্য। পি মানে কি? আমাদের কাছে আসল। আর মানে কি? আমাদের কাছে সুদের হার, ঠিক আছে? টি মানে আমাদের কাছে কি? সময়। আর আরেকটা জিনিস আমরা জানি, সেটা হলো আই। আই মানে আমাদের কাছে হচ্ছে সুদ। তাহলে খেয়াল করো,
পি মানে আসল, তাহলে আসল কত টাকা ও ধার নিয়েছিল, যে টাকা ধার নেয় বা যে টাকা ধরো ধার দেয় সেটাই হচ্ছে আসল, তাহলে 15,000 টাকা ধার নিয়েছিল। সুদের হার অর্থাৎ কত পার্সেন্ট হারে সুদ নেয় সেটা দেখেই বুঝতে পারবে, পার্সেন্ট চিহ্ন দেওয়া থাকবে অর্থাৎ 12%। সময় কত বছরের জন্য নিয়েছিল, 4 বছরের জন্য নিয়েছিল, ওই জন্য বলা হলো সময় কত 4 বছর, তোমাকে জিজ্ঞাসা করেছে কত সুদ দিতে হবে। তো যেহেতু আমাকে সুদ চেয়েছে, তাহলে আমরা তো সূত্র জানি I=, কি সূত্র জানি, PRT/100। তাহলে যদি এটাই হয় তাহলে পি এর জায়গায় আমরা বসাবো কি 15,000 গুণ আর এর জায়গায় আমরা বসাবো কত 12 × 4 বাই নিচে হচ্ছে 100, তাহলে 0 0 0 0 কেটে গেল। তাহলে যদি কেটেই যায় তাহলে নিচে তো কিছু থাকলো না, নিচে 1 আছে, তো 1-এর তো কোনো ভ্যালু নেই, তাই জন্য 15, 12 আর 4 গুণ করলে আমাদের উত্তর বেরিয়ে যাবে, অর্থাৎ 15 4 60 আর 6 12 72, তাহলে আমাদের কাছে আসবে 7200। 15 12 15 4 60 600 আর ইন্টু 12, তাহলে 7,200, অর্থাৎ ব্যক্তিটার বা দুই বন্ধুর কত টাকা সুদ লাগবে 7200, অর্থাৎ 7,200 টাকা সুদ দিতে হবে। ঠিক আছে, নেক্সট পরের অঙ্কে যাওয়ার আগে অর্থাৎ 2 নম্বর অঙ্কে যাওয়ার আগে আমি কয়েকটা কথা বলে দিই, সেটা হলো মনে রাখবে সরল সুদের ক্ষেত্রে সময়কে বছরেই রাখতে হবে, মাথায় রাখবে সময় যেটা অর্থাৎ টি যেটা সেটাকে সময়কে বছরেই রাখতে হবে, অর্থাৎ মাস বা দিন থাকলে সেটা তোমাকে বছরে করে নিতে হবে। তো তার জন্য তোমাদের ছোটোবেলার যে নিয়ম সেটা কাজে লাগবে, অর্থাৎ বছর মাস দিন। তার মানে তোমার যদি কখনো কোশ্চেনে বছর দেওয়া থাকে তাহলে তো খুবই ভালো, কোনো অসুবিধা নেই। যদি মাস দেওয়া থাকে তাহলে মাস থেকে তোমাকে বছর করতে হলে কত দিয়ে ভাগ করতে হবে, মনে রাখবে 12 দিয়ে ভাগ করতে হবে, কারণ 1 বছর মানে 12 মাস। আবার যদি দিন দেওয়া থাকে, দিন থেকে যদি তোমাকে বছর করতে হয় ডাইরেক্ট, তাহলে দিন থেকে বছর করতে হলে তোমাকে কত দিয়ে ভাগ করতে হবে, 365 দিয়ে ভাগ করতে হবে, মাথায় রাখবে, কারণ 365 দিনে 1 বছর হয়। তাহলে এই দুটো জিনিস মাথায় রাখবে, মাস থেকে বছর যেতে হলে 12 দিয়ে ভাগ করতে হবে এবং দিন থেকে বছরে আসতে হলে 365 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ তোমার যদি দেওয়া থাকে 4 মাস, তাহলে 4 মাস যদি টি সময় দেওয়া থাকে তাহলে এটাকে তোমাকে 4/12 বছর করে নিতে হবে, কারণ 12 দিয়ে ভাগ করলে তোমার সেটা কি হয়ে যাবে, বছর হয়ে যাবে এটা। আর আরেকটা জিনিস সেটা হলো স্ববৃদ্ধি মূল, এই কথাটা যেখানে দেখতে পাবে অর্থাৎ স্ববৃদ্ধি মূল যদি কথাটা দেখতে পাও তাহলে এটা মানে আর কিছুই না, এটা মানে হলো সুদ প্লাস আসল, অর্থাৎ সুদ আর আসল মিলিয়ে যেটা যা বলা হবে সেটাকেই বলা হবে হচ্ছে স্ববৃদ্ধি মূল। 2 নম্বর কোশ্চেনটা দেখো তোমাদের কি বলে দেওয়া আছে, 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে। আচ্ছা, এই প্রসঙ্গে আরও একটা কথা বলে দিই, সেটি হলো মনে রাখবে কেউ যদি ধরো 1 জানুয়ারি অর্থাৎ 1 জানুয়ারি কারোর কাছে ধার নিল এবং সে যদি 25 জুনে এসে সেই টাকাটা শোধ করে দেয়, অর্থাৎ একই জানুয়ারি কী করলো ধার নিল এবং 25 জুনে এসে ধারটাকে কী করলো শোধ করলো, তাহলে মাথায় রাখবে যেই দিন ধার শোধ করে সেই দিনের সুদ নেওয়া যায় না। অর্থাৎ 25শে জুন ও শোধ করে দিয়েছে, তার মানে 25 তারিখ পর্যন্ত 25 তারিখের যে সুদটা সেটা কিন্তু নেওয়া যাবে না, অর্থাৎ 1 জানুয়ারি থেকে ওনাকে 24শে জুন পর্যন্ত সুদ নিতে হবে, এটা মাথায় রাখবে। আর 25 তারিখের সুদ নেওয়া যাবে না, কারণ 25 তারিখ উনি শোধ করে দিয়েছেন, এটা মাথায় রাখবে। ঠিক আছে, এবার কোশ্চেনটা দেখো কি বলেছে, 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে, তাহলে এইটুকু বুঝতে পেরেছো যে 1 জানুয়ারি থেকে 27 মে, তার মানে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত মোট সময়, 27 মে পর্যন্ত মোট দিন, তাহলে মোট দিন আমরা বের করে নিই। তাহলে দেখো 1 জানুয়ারি থেকে 27 মে, তার মানে আমি একটু আগেই বললাম 27 মেতে শোধ করে দিয়েছে, তার মানে 27 মে যদি শোধ করে দেয় তাহলে তো আমাদের অঙ্ক মানে আমাদের সুদ কতদিন পর্যন্ত দিতে হবে, 26 মে পর্যন্ত দিতে হবে, তার মানে 1 জানুয়ারি মাস। আচ্ছা, তার আগে একটা জিনিস খেয়াল করবে, 2005 সাল, 2005 যে সালটি সেটা কি লিপিয়ার, তো 2005 মানে হচ্ছে 4 দিয়ে ভাগ করে দেখবে, যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে লিপিয়ার, আর নাহলে লিপিয়ার নয়, তাহলে আমরা জানি 2005 কি নয়, লিপিয়ার নয়। তাহলে যদি লিপিয়ার না হয়, 2005 সাল লিপিয়ার না হয়, তাহলে ফেব্রুয়ারি মাসে 29 দিন হবে না, তার মানে 1 জানুয়ারি থেকে অর্থাৎ জানুয়ারির 31 দিন প্লাস ফেব্রুয়ারিতে কত দিন থাকে 28 দিন, তারপরে মার্চের কত দিন 31 দিন, তারপরে এপ্রিলের কত দিন থাকবে 30 দিন, তারপরে এপ্রিলের 30, তারপরে মে। এবার মে ভাববে অনেকে যে মে তারপরে কি হয় 31 হয়, কিন্তু মে তো 31 নেবো না, কারণ এখানে 27 মে অবধি নিয়েছে, তাহলে আমরা কত দিন নেব 26 দিন, তাহলে এটাই হচ্ছে মোট দিন, বুঝতে পারলে। এটা জানুয়ারির জন্য, এটা ফেব্রুয়ারির জন্য, এটা মার্চ, এটা এপ্রিল, আর এটা মে। 27 মে, তাই জন্য আমরা একদিন কম নিলাম, তাহলে 26 তারিখ পর্যন্ত আমরা নিব, আর যেহেতু 2005 সাল লিপিয়াল নয় তাই জন্য এখানে 28 নিয়েছি। এবার যোগ করে দেখে নেবে কত দিন আসছে, তাহলে 6 একে 7, 7 8 15, 15 আর একে 16, 6 হাতে থাকলো 1,
3 3 6 6 3 9 9 10 11 11 3 14, অর্থাৎ আমাদের যে দিনটা আসছে সেটা কত দিন আসছে 146 দিন। তাহলে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত দিনটা কত দিন হচ্ছে 146 দিন হচ্ছে, এটুকু মাথায় রাখবে। তাহলে আমরা সময়টাকে দিন হিসাবে পেয়ে গেলাম। এবার আমাদেরকে সাইডে ডাটা লিখতে হবে, ডাটা। তাহলে ডাটার মধ্যে পি ইজ ইকুয়াল টু আমাদের কাছে কত, আসল কত বলে দিয়েছে, আসল বলে দিয়েছে 2000 টাকার। সুদ কত হবে, তাহলে আসল আমাদের কাছে 2000, আমি আসল লিখলাম না, তোমরা লিখে নেবে। আর ইজ ইকুয়াল টু কত পার্সেন্ট সুদ নেবে বলেছে, তো এটা বলেছে 6% সুদ নেবে, কোশ্চেনটা দেখে নাও। আর টি সময় কত বলে দিয়েছে 146 দিন। তাহলে দিন একটু আগেই আমি দেখালাম, দিনকে যদি দিন তো রাখা যাবে না, তাহলে দিনকে বছর করতে হলে আমাদের কি করতে হবে, দিনকে বছর করতে হলে 146/365, এটা কি হয়ে যাবে, বছর হয়ে যাবে। তাহলে টি মানে হচ্ছে 146/365। আর আই যেটা সুদ, আমাদেরকে কি জানতে চেয়েছে, আমাদেরকে সুদ জানতে চেয়েছে, তাহলে সুদ কত হবে এটা জিজ্ঞাসা করেছে। তাহলে আমরা আই ইজ ইকুয়াল টু কি জানি, আই ইজ ইকুয়াল টু জানি আমরা PRT/100, মান বসিয়ে দাও, উত্তর বেরিয়ে যাবে। তাহলে পি মানে আমাদের কাছে কত 2000, ইন্টু আর মানে আমাদের কাছে 6, ইন্টু টি মানে হচ্ছে 146/365, বাই নিচে হচ্ছে 100, 0 0 0 0 কেটে গেল। তাহলে এটাই যদি হয়, এবার কাটাকুটি করে নাও। ধরো 5 দিয়ে কাটছি, 5 দিয়ে এটাকে কাটলে কত হবে, 5 আর 7 35, 5 3 15, আর এটাকে 5 দিয়ে কাটলে 5 4 20, 73 2 146, তাহলে 2 6 12, 12 আর 4 48, তাহলে আমাদের যে সুদ সেটা কত আসবে, সুদ আসবে 48 টাকা। ঠিক আছে, অঙ্কটা বুঝতে পেরেছো? অর্থাৎ মাথায় রাখবে, যদি লিপ ইয়ার হতো তাহলে এক্ষেত্রে চেঞ্জ কি হতো, ফেব্রুয়ারির জায়গায় 29 হয়ে যেত, আর তাছাড়া কোনো চেঞ্জ হতো না। আর যত তারিখ পর্যন্ত বলবে তার থেকে এক তারিখ কম নেব, কারণ আমরা সেই দিনের সুদটা নেব না। নেক্সট পরে কোশ্চেন। পরবর্তী 3 নম্বর যে অঙ্কটা আছে সেখানে শুধু তোমাদের সমস্যা হতে পারে সময়ের জায়গাটা, অর্থাৎ টি মানে সময়, তোমাদের বলে দিয়েছে 1 বছর 3 মাস। তাহলে 1 বছর 3 মাস এই সময়টা যদি আমি করে দিই, তাহলে তোমরা বাড়িতে এই অঙ্কটা করতে পারবে। তাহলে দেখো 1 বছরে আমরা জানি কত মাস হয়, 12 মাস আর 3 মাস, তাহলে 1 বছরে হয় 12 আর 3 15, 12 মাস এখানে, আর এক্সট্রা আমাদের কাছে 3 মাস ছিল, তাহলে আমাদের কাছে কত আসলো, 15 মাস আসলো। তাহলে 15 মাস, এবার আমরা মাসকে যদি বছর করি তাহলে কত আসবে, 15/12 বছর। 15/12 বছর মানে কি, 3 5 15, 3 4 12, অর্থাৎ 5/4। তার মানে তোমরা যেখানে 3 নম্বর অঙ্কে টি থাকবে, সেখানে 1 বছর 3 মাসকে তোমরা কি লিখতে পারবে, 1 বছর 3 মাসকে তোমরা লিখতে পারবে 5/4। ঠিক আছে, তাহলে 5/4 বছর, কারণ আমি এটা তোমাদের জন্য সুবিধার জন্য করে দিলাম, তাহলে তোমরা এটা বাড়িতে করে নেবে। ঠিক আছে, নেক্সট। এবার আমরা 5 নম্বর অঙ্কে আসছি। আমি যে অঙ্কগুলো তোমাদের করাচ্ছি না সেই অঙ্কগুলো তোমরা অবশ্যই বাড়িতে করবে, কারণ একই টাইপের অঙ্ক আছে। তো আমি যদি সবগুলো করাই তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে, যেহেতু তোমাদের বেসিক তোমাদের জানতে হবে, বেসিক জেনে তোমরা অঙ্কটা অ্যাপ্লাই করবে, বাড়িতে নিজে করবে, তার জন্য তোমাদের প্র্যাকটিসও স্ট্রং হবে এবং তোমরা ভালো মতো শিখতে পারবে। 5 নম্বর অঙ্ক দেখো কি বলছে, বার্ষিক 5.25% সরল সুদের হারে। তাহলে সুদের হার কত বলে দিয়েছে, 5.25%। ঠিক আছে, আচ্ছা, বলা হচ্ছে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন, তার মানে আমরা জানি না কত টাকা জমা রেখেছেন, তাহলে এটা জিজ্ঞাসা চিহ্ন। এবার বলা হচ্ছে 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন, তাহলে সময় কত বলেছে 2 বছর, আর সুদ হিসাবে কত টাকা পেলেন, 840 টাকা পেলেন। তাহলে তোমাকে পি জানতে চেয়েছে, আমরা তো পি এর ফর্মুলা জানি, পি ইজ ইকুয়াল টু আই ইন্টু 100/RT, আমি লিখে দিয়েছি। তাহলে আয়ের জায়গায় আমরা বসাবো 840 ইন্টু 100 বাই আমাদের কাছে আর কত, আর মানে 5.25 ইন্টু টি মানে সময় কত 2 বছর। তাহলে এটাই যদি হয়, তাহলে পয়েন্ট উঠিয়ে দাও, পয়েন্ট উঠালে এখানে কত হয়ে যাবে 100। এবার কাটাকুটি করো, অর্থাৎ এটাকে 5 দিয়ে কাটো, তাহলে 5 কে 5 0, 5 5 25, এটাকে 5 দিয়ে কাটলে কত হবে 20, এটাকে 5 দিয়ে কাটলে কত হবে 21, এটাকে 5 দিয়ে কাটলে 4, 21 দিয়ে কাটলে 21, 4 84 অর্থাৎ 40, আর 2 দিয়ে এটাকে যদি কাটি তাহলে 2 দিয়ে 2, তাহলে আমাদের কাছে উত্তর থাকবে 4 দুগুণা 8 আর 3টা 0, অর্থাৎ আমাদের পি যেটা উত্তর সেটা হচ্ছে আসল আমাদের কাছে কত বেরিয়ে যাবে 8000 টাকা। ঠিক আছে, কাটাকুটি তোমাদের নিজেদের করতে হবে, তবু আমি আমার মতো করলাম, তোমরা তোমাদের মতো করবে, অবশ্যই কাটাকুটি তোমাদের ঠিক হবে। নেক্সট পরে কোশ্চেন আমরা আসি। এরপরে তোমরা 6 নম্বর অঙ্কটা বাড়িতে করে নেবে। 7 নম্বর অঙ্কে আসো, দেখো কি বলা হচ্ছে, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। আচ্ছা, দ্বিগুণ বা 3 গুণের ক্ষেত্রে এমন ট্রিক তোমাদের বলে দেবো না যে তোমরা জাস্ট চুটকি বাজাবে আর তোমাদের অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো দ্বিগুণ কখন হয়, কোনো টাকার দ্বিগুণ কখন হয়, ধরো তুমি ব্যাংকে আসল হিসাবে 100 টাকা রাখলে, তাহলে ওই টাকাটা দ্বিগুণ কখন হবে, যখন তোমাকে ব্যাংক সুদ কত দেবে, 100 টাকা দেবে, তবেই তো এই দুটো মিলে তোমার কাছে কত টাকা হয়ে যাবে, 200 টাকা হয়ে যাবে। তার মানে মনে রাখবে, দ্বিগুণের ক্ষেত্রে আসল যদি তুমি 100 ধরো, তাহলে তোমাকে সুদও কত ধরতে হবে, সুদও ধরতে হবে 100। এবার খেয়াল করো, 3 গুণ যদি টাকাটা হয়, 3 গুণ ভালো করে বুঝবে, 3 গুণ যদি হয়ে যায় টাকা, তাহলে 3 গুণের ক্ষেত্রে তোমার আসল যদি তুমি 100 রাখো,
তাহলে আসল 100 টাকা রাখলে তোমার টাকা হতে হবে 300 টাকা, তাহলে তোমাকে সুদ কত দিতে হবে? সুদ দিতে হবে ব্যাংককে 200 টাকা, এটা মাথায় রাখবে। তাই 3 গুণের ক্ষেত্রে আসল 100 ধরলে সুদ কত হবে? 200। এবার যদি কেউ বলে 4 গুণ, তাহলে 4 গুণের ক্ষেত্রে তোমরাই নিজেরা বলতে পারবে 4 গুণের ক্ষেত্রে কী হবে। 4 গুণের ক্ষেত্রে আসল যদি 100 টাকা আমরা ধরি, আসল যদি 100 টাকা ধরি, তাহলে সুদ আমাদেরকে দিতে হবে কত? 300 টাকা ব্যাংকে দিতে হবে, তবেই তো 4 গুণ হবে 400 টাকা। তার মানে এইটুকু বুঝতে পারছো, যদি তোমাকে বলে 9 গুণ হবে, তাহলে 9 গুণের ক্ষেত্রে মাথায় রাখবে আসল যদি 100 টাকা হয়, আসল যদি 100 টাকা হয়, তাহলে সুদ আমাকে হতে হবে 800 টাকা। 9 গুণ বললে তার থেকে 1 কম, অর্থাৎ 800 টাকা। এই যে তোমাদের যে ট্রিকটা বললাম, এই ট্রিকটা তোমাদের খুব কাজে লাগবে, মাথায় রাখবে। অর্থাৎ যত গুণ বলবে তার থেকে 1 কম আমাদের সুদ হিসেবে দিতে হবে। তাহলে এই অঙ্কটা কি বলেছে? এই অঙ্কটা তোমাদের বলেছে বার্ষিক 6% সরল সুদের হারে কোন টাকা কত বছরের দ্বিগুণ হবে। তার মানে দ্বিগুণ হবে মানে আমরা যদি আসল 100 টাকা ধরে নিই, তাহলে সুদ কত ধরবো? সুদ 100 ধরবো। আর বার্ষিক কত পার্সেন্ট হারে বলেছিল? 6% হারে। তাহলে 6% হারে, আর টি আমাদের জানতে চেয়েছে, তাহলে আমরা তো টি বের করতে চাইছি। তাহলে টি বের করতে চাইলে আমাদের সূত্র কি? আমাদের সূত্র হয়ে যাবে, টি বের করার সূত্র কি আমাদের কাছে? টি ইজ ইকুয়াল টু আই ইন্টু 100 বাই পি আর। তাহলে এটাই যদি হয়, তাহলে আই এর ভ্যালু 100 ইন্টু 100 বাই পি এর ভ্যালু কত? 100 ইন্টু আর আমাদের কাছে কত? 6। 100 100 কেটে গেল, টি মানে হচ্ছে 100 বাই 6, কাটাকুটি করে নাও। তাহলে 2 3 6 আর 2 দিয়ে 50, তাহলে আমাদের কাছে থাকলো 50 বাই 3। তাহলে যদি এটাকে ভাগ করে নাও তাহলে কত আসবে? 16 পূর্ণ 2/3%। তাহলে টি এর ভ্যালু আমাদের কাছে টি আমাদের কাছে কত আসবে? এটা আসবে 16 পূর্ণ 2/3 বছর। ঠিক আছে, তাই টি আমাদের কাছে আসবে 16 পূর্ণ 2/3 বছর। পরবর্তী অঙ্ক, পরবর্তী কোশ্চেনে তোমাদের 8 নম্বর কোশ্চেন কি বলা হচ্ছে? বলা হচ্ছে মান্নান মিয়া কিছু টাকা ধার করা 6 বছর পর দেখলেন। তাহলে সময় কত আমাদের কাছে? সময় হচ্ছে 6 বছর। তাহলে 6 বছর পর কি দেখলেন? সরল সুদের পরিমাণ, অর্থাৎ সুদের যে পরিমাণ সেটা আসলের 3/8 হয়ে গেছে। তার মানে আসল যদি কেউ 100 টাকা ধরো, ভালো করে বোঝো, আসল যদি কেউ 100 টাকা ধরো, তাহলে সুদের পরিমাণ কত হয়ে গেছে? আসলের, এর মানে কি? গুণ। তাহলে 100 গুণ 3/8, তার মানে কত হয়ে যাবে? 300/8। ঠিক আছে, তাহলে সুদ কি হয়ে যাবে? সুদ হয়ে যাবে আসলের 3/8, তার মানে আসলে আমরা 100 ধরেছিলাম, তাহলে 100 গুণ 3/8 হয়ে যাবে, অর্থাৎ 300/8। তোমাকে বলেছে সুদের হার কত? সুদের হার জানতে চেয়েছে। তাহলে আমরা তো ইজি অঙ্ক, আর ইজ ইকুয়াল টু আমরা কি জানি? আই ইন্টু 100 বাই পি টি। তাহলে আই আমাদের কাছে কত? আই আমাদের কাছে হচ্ছে 300/8 ইন্টু 100 বাই পি আমাদের কাছে কত? পি আমাদের কাছে 100 ইন্টু টি আমাদের কাছে কত? 6 বছর। তাহলে এটাই যদি হয়, তাহলে 100 100 কেটে গেল, তাহলে 6 দিয়ে যদি আমরা কাটাকুটি করি, 6 দিয়ে এটাকে কাটলে কত হবে? 6 5 30, অর্থাৎ 50। তাহলে আর এর ভ্যালু আমাদের কাছে আসলে 50/8। তারপরে আমরা যদি কাটাকুটি করি, 2 দিয়ে 2 4 8, 2 দিয়ে 2 25 50, তাহলে আর এর ভ্যালু আমাদের কাছে আসলো 6 পূর্ণ 1/4%। তাহলে আমাদের যে ব্যাংকের সুদের হার ছিল সেটা কত ছিল? 6 পূর্ণ 1/4%। সরল সুদ যে চ্যাপ্টারটা, সেটা তোমাদের খুব ইজি একটা চ্যাপ্টার, ওই জন্য অঙ্কগুলো দেখতেই পাচ্ছ তোমরা, খুব ইজি। এবার এই চ্যাপ্টারে তোমরা যদি আমার এই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের কনসেপ্ট একদম উন্নত হয়ে যাবে, এবং ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ না করে। নেক্সট, আচ্ছা 9 নম্বর কোশ্চেনে কী বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে একটি সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সুদের হারে কৃষি ঋণ দেয়। তাহলে একটা সমিতি কী করে? 4% হারে সুদ দিচ্ছে। ঠিক আছে, সুদ নেওয়া 4% হারে ঋণ, মানে সুদ দিচ্ছে, যাকে বলে সুদ নেওয়া হচ্ছে, অন্যজনকে ঋণ দিচ্ছে। ঠিক আছে, এবার বলছে কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। মানে একবার সমিতি থেকে তুমি নিতে পারো, বা তুমি ব্যাংক থেকে নিতে পারো, তোমার কাছে দুটো অপশান আছে। ঠিক আছে, এবার বলা হচ্ছে একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা ঋণ নেন। তাহলে সমিতি থেকে, মনে করো সমিতি থেকে উনি কত টাকা ঋণ নিচ্ছেন? 5,000 টাকা। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কি করব? সমিতির ক্ষেত্রে বের করে নেব। তাহলে সমিতির ক্ষেত্রে আমরা কি সুদ বের করে নেবো? আই ইজ ইকুয়াল টু PRT/100। তাই দেখো সমিতির ক্ষেত্রে উনি কত টাকা ধার নিচ্ছেন? 5,000 টাকা। তাহলে পি মানে হচ্ছে 5,000, আর মানে সমিতি কত পার্সেন্ট হারে সুদ নিচ্ছিল? 4% হারে, মানে 4 ইন্টু টি মানে কত বছরের জন্য নিয়েছেন তিনি বলছেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে। তাহলে বছর মানে 1 বছর, বাই নিচ্ছে 100। তাহলে এটাই যদি হয়, তাহলে 0 0 কেটে গেল, তাহলে আমাদের কাছে কত থাকলো? 200। তার মানে যদি তিনি ব্যাংক থেকে 5,000 টাকা ধার নিত, তাহলে তার 1 বছরে সুদ পড়তো কত? 200 টাকা। এবার যদি সেম ওই ব্যক্তি তিনি যদি ব্যাংক থেকে ধার নিতেন, মানে মনে করো আই ইজ ইকুয়াল টু PRT/100 সেম, তাহলে ব্যাংক থেকে আবার সেম 5,000 টাকাই নিল, ব্যাংকের সুদের হার কত? 7.4%, কারণ 7.4 বলে দিয়েছে, ইন্টু সময় 1 বছর, বাই নিচে কত? 100। পয়েন্ট উঠিয়ে দাও, পয়েন্ট উঠালে নিচে কত হবে? 10। তাহলে 3টা শূন্য কেটে গেল, তাহলে আমাদের কাছে থাকলো 74 ইন্টু 5, অর্থাৎ 5 4 20 শূন্য, থাকলো 2, 5 7 35, 2 37। ঠিক আছে, তাহলে কত আসলে আমাদের? 370 টাকা। তাহলে তুমি হিসেব করো যে ব্যক্তিটি, অর্থাৎ যে কৃষক, তিনি সমিতি থেকেই
ঋণটা নেবেন, কারণ সমিতিতে সুদ কম লাগছে, 200 টাকা তাকে সুদ দিতে হচ্ছে, আর ব্যাংকে তাকে কত টাকা সুদ দিতে হচ্ছে, 370 টাকা। তাহলে আমাদের কি জানতে চেয়েছে, আমাদেরকে জানতে চেয়েছে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে। তাহলে বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে, তোমরা বুঝতেই পারছো যে সুদ বাবদ 370 টাকা ব্যাংকে লাগতো, এবং সেক্ষেত্রে সমিতিতে লাগছে হচ্ছে 200, তাহলে 170 টাকা বাঁচবে। সুদ বাবদ 170 টাকা কী হবে, বাঁচবে। ঠিক আছে, এর জন্য তোমরা দুটো আলাদাভাবে ডাটা লিখে নেবে, আমি এখানে ডাটা লিখে নিই তোমাদের জন্য, মানে বোঝানোর জন্য। তাহলে একবার সমিতির ক্ষেত্রে ডাটা লিখবে, একবার ব্যাংকের ক্ষেত্রে ডাটা লিখে নেবে। ঠিক আছে, নেক্সট পরের অঙ্ক। 10 নম্বর কোশ্চেন কি বলা হচ্ছে, 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হলে, বলা হচ্ছে 292 টাকার একদিনের সুদ। তাহলে 292 টাকার একদিনের সুদ, তাহলে পি মানে কত, 292 টাকা। ঠিক আছে, একদিন বলেছে সময়, তাহলে সময় একদিন, দিনকে আমরা যদি বছর করতে চাই তাহলে 1/, কত হবে, 365 বছর হয়ে যাবে। এটা আমি তোমাদের আগেও দেখিয়ে দিয়েছি, দিনকে বছর করতে হলে 365 দিয়ে ভাগ করতে হয়। তাহলে একদিনের সুদ কত বলেছে, 5 পয়সা। তাহলে এটা কত বলে দিয়েছে, 5 পয়সা। এবার খেয়াল করো, তোমার আসল দেওয়া ছিল টাকাতে, আর তোমাকে সুদ দেওয়া হয়েছে পয়সাতে। তাহলে আমরা কি করব, পয়সা থেকে টাকা করতে গেলে 5/100 টাকা হয়ে যাবে, কারণ পয়সা থেকে টাকা করতে গেলে কি করতে হয়, 100 দিয়ে ভাগ করতে হয়। কেউ যদি চাইতো 292 টাকাকে পয়সা করে নেবে, তাহলে 29200 পয়সা হয়ে যেত। তাহলে কেউ চাইলে টাকাকে পয়সা করতে পারতো, আমি কি করলাম, পয়সাকে টাকা করলাম। আমাকে কি জানতে চেয়েছে, আমাকে জানতে চেয়েছে সুদের হার কত। তাহলে আর ইজ ইকুয়াল টু আমরা কি জানি, I/100/PT। তাহলে আমাদের কাছে আই কত, আই মানে হচ্ছে 5/100 ইন্টু তোমার 100/P, পি মানে কত আমাদের কাছে 292, ইন্টু টি মানে কত আমাদের কাছে, টি মানে হচ্ছে 1/365। তাহলে এটাই যদি হয়, তাহলে এটা 100 কেটে গেল। আচ্ছা, 1/365 আছে, এটা উপরে উঠে যাবে, তাহলে 5 ইন্টু 365 বাই কত হয়ে যাবে, 292। ঠিক আছে, এবার কাটাকুটি করবে, তো কাটাকুটি করে কত দিয়ে যাবে, তো দেখবে এটা 73 দিয়ে যাবে, অর্থাৎ 73 4-এ 292 এবং 73 5-এ 365। ঠিক আছে, তাহলে 73 দিয়ে যদি যাই, তাহলে আমাদের কাছে কত থাকবে, 5 5-এ 25/4, আর 25/4কে যদি তোমরা ভাঙিয়ে নাও, তাহলে 6×1/4%। মাথায় রাখবে এটা 73, আর এটা হচ্ছে, এটাও 73 দিয়ে যাবে, 73 ঘরের নাম তার মধ্যেই দুটো আসে। তাহলে আর এর ভ্যালু আমাদের কাছে কত আসলো, 6×1/4%। ঠিক আছে, পরে যে আমাদের কোশ্চেন আছে, অর্থাৎ 11 নম্বর কোশ্চেন তোমরা বাড়িতে করে নেবে। তারপরে দেখো 12 নম্বর কোশ্চেন কি বলা হচ্ছে, 12 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, যদি 10% সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা পাই। এটা এটা তোমরা বাড়িতে করবে, আমি শুধু তোমাদের হেল্প করছি। মনে করো তুমি আসল হিসাবে ব্যাংকে কত টাকা রাখলে, আসল হিসাবে ব্যাংকে রাখলে 800 টাকা, এবং তুমি ব্যাংকে কিছুদিন পরে, কিছুদিন বলতে তোমাকে বলেছে 1 বছর ধরো, সময় বলেনি, সময় জানতে চেয়েছে, ধরো কিছু সময় ধরে তুমি ব্যাংকে রাখলে, আর টাকাটা পরে কি হয়ে গেল, পরে সুদ আর আসল মিলিয়ে তোমার কাছে কত আসলো, সুদ প্লাস আসল মিলিয়ে তোমার কাছে কত আসলো, 1200 টাকা আসলো। ভালো করে বুঝবে, তুমি 800 টাকা ব্যাংকে রাখলে, সুদ আর আসল মিলিয়ে তোমাকে 1200 টাকা দেওয়া হলো, তাহলে সুদ কত হবে, সুদ হবে এই যে 1200 টাকা থেকে তোমার আসলটা বাদ দিয়ে দেবে, তাহলে তোমার যে সুদটা পাবে সেটা হবে 400 টাকা। তাহলে আসল মানে পি এর জায়গায় বসাবে 800, সুদের জায়গায় বসাবে 400, আর সুদের হার কত বলে দিয়েছে, সুদের হার বলে দিয়েছে 10%। তোমাকে সময় জানতে চেয়েছে, তোমরা বাড়িতে করে নেবে। ঠিক আছে, নেক্সট যে অঙ্কটা সেটা হচ্ছে 13 নম্বর অঙ্ক। তো দেখো 13 নম্বর অঙ্ক কী বলা হচ্ছে, কোনো মূলধন একই বার্ষিক সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7100 এবং 4 বছরে সুদে আসলে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার কত। তাহলে এটা হচ্ছে এমন একটা অঙ্ক যেখানে তোমাকে দুটো জিনিস বের করতে দিয়েছে, একটা মূলধন আর একটা সুদের হার। তাহলে অঙ্কটা কীভাবে করবে, এই অঙ্কটা সব থেকে বেস্ট ট্রিক হলো, খুব ইজি যেটা ট্রিক সেটা হলো, আমি তোমাদের করিয়ে দিচ্ছি। দেখো তোমাকে কোশ্চেনে বলা হয়েছে 7 বছরে সুদ আর আসল মিলিয়ে, ভালো করে বুঝবে, 7 বছরের সুদ আর আসল মিলিয়ে তোমার টাকা কত হয়ে গেছে, তোমার টাকা হয়েছে 7100 টাকা। ঠিক আছে, এবার তোমাকে বলছে 4 বছরের সুদ আর আসল মিলিয়ে, 4 বছরের সুদ আর আসল মিলিয়ে কত হয়ে গেছে, 6200 টাকা, 6200 টাকা। তাহলে যদি আমরা বিয়োগ করে দিই, ভালো করে বোঝো, তোমার আসল কিন্তু কখনোই চেঞ্জ হয় না, তুমি যে টাকাটা ব্যাংকে রেখেছিলে সেটা সরল সুদের ক্ষেত্রে আসল কিন্তু কখনোই চেঞ্জ হয় না, অর্থাৎ সেই টাকাটার উপরেই তোমাকে কিন্তু সুদ দেওয়া হবে, সে সময় যত হোক না কেন, 7 বছর হোক বা 4 বছর হোক। তাহলে আমরা যদি মাইনাস করি, তাহলে আমার এখানে কোনটা কাটবে বলো তো, আসলটা কেটে যাবে, কারণ 7 বছরে আসল যা ছিল 4 বছরে আসল তো সেমই আছে, তাহলে আসলটা কেটে যাবে। তাহলে বিয়োগ করলে আমরা শুধু পেয়ে যাব 3 বছরের সুদ পেয়ে যাব কত, 3 বছরের সুদ পেয়ে যাবো, এটাও বিয়োগ করলে কত হবে, 900 টাকা। তাহলে 3 বছরে যদি সুদ 900 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ তোমরা পারবে কত, 900/3, কারণ 3 বছরে 900 টাকা হলে 1 বছরের সুদ কত হবে, 300 টাকা। এবার খেয়াল করো,
এইটুকু সবাই পারবে। কি করলাম আমরা, আমাদের প্রথমে বলে দিয়েছিল 7 বছরের সুদ আর আসল মিলিয়ে 7,100, 4 বছরের সুদ আর আসল মিলিয়ে 6,200। এবার আমরা তো সরল সুদের ক্ষেত্রে দেখলাম সময় যাই হোক না কেন আসল একই থাকে, তাই জন্য মাইনাস করলে আসলটা কেটে গেল, তাহলে 3 বছরের সুদ পড়ে থাকলো 900, 1 বছরের সুদ কত হলো 300। এবার আমরা যে কোনো একটা বছরে বের করবো, হয় 7 বছরে বের করবো, নাহলে 4 বছরে বের করবো। মনে করো আমি 4 বছরেই বের করতে চাইছি, তাহলে অতএব 4 বছরের সুদ কত হবে, 1 বছরে যদি 300 টাকা হয় তাহলে 4 বছরে কত হবে, 4 × 300, মানে কত হয়ে যাবে আমাদের 1200 টাকা। তাহলে খেয়াল করো, তুমি 4 বছরের সুদ আর আসল মিলিয়ে পেয়েছিলে, তুমি 4 বছরে সুদ আর আসল মিলিয়ে পেয়েছিলে 6,200। তার মধ্যে তুমি একটু আগে পেলে যে 4 বছরে সুদ, 4 বছরে শুধু সুদ পেলে কত, শুধু সুদ পেলে 1200। তাহলে তুমি আসল বের করতে পারবে না, আসল তো কি হবে, কারণ এটা সুদ আর আসল মিলিয়ে আছে, তাহলে এখান থেকে যদি সুদটাকে বাদ দিয়ে দিই, অর্থাৎ 6,200 টাকা থেকে যদি 1200 টাকা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কি পেয়ে যাবো, আমরা পেয়ে যাবো হচ্ছে আসলটা। তাহলে আসল আমাদের কাছে কত বেরিয়ে গেল, 5,000। এবার খেয়াল করো, আসল জানি আমরা, সময় 4 বছর জানি আমরা, সুদও জানি আমরা, তাহলে আমাদের আর বের করতে বলেছে। আর বের করা তো খুব ইজি, আর মানে কি হয়ে যাবে আমাদের I × 100/PT। তাহলে আই মানে আমাদের কাছে কত, আই মানে আমাদের কাছে হচ্ছে 1200, তাহলে আই মানে আমাদের কাছে 1200 × 100/P মানে হচ্ছে আমাদের কাছে কত 5,000, × T মানে আমাদের কাছে সময় কত 4 বছর, কারণ আমরা 4 বছর নিয়ে ক্যালকুলেশনটা করেছিলাম। তাহলে কাটাকুটি যদি করি আমরা, তাহলে 1 2 3, এখানকার 1 2 3 কেটে গেল, 4 দিয়ে কাটলে কত হবে, 4 × 3 = 12, অর্থাৎ 30। তাহলে আর এর ভ্যালু আমাদের কাছে কত আসবে 6, কারণ 5 6 30 হয়। তাহলে আমরা দুটো জিনিসই পেয়ে গেলাম, আসলের ভ্যালু পেয়ে গেলাম 5,000 টাকা এবং আর এর ভ্যালু পেয়ে গেলাম আমরা 6%। নেক্সট, আচ্ছা পরবর্তী 14 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে, দেখো একই সময়ে অমল রায় ব্যাংকে ও পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা করে জমা রাখে। তাহলে একজন ব্যাংকে রেখেছে আর একজন কি রেখেছে, পোস্ট অফিসে রেখেছে, ঠিক আছে। তাহলে ব্যাংকের ক্ষেত্রে টাকা একবার, আর একবার আমরা পোস্ট অফিসের ক্ষেত্রে টাকা হিসাব করব। তাহলে বলা হয়েছে যে দুজনেই 2,000 টাকা করে রেখেছে এবং দুজনেই কত টাকা করে রেখেছে, 2,000 টাকা করে, এবং 3 বছর পর তারা সুদ সহ 2,360 পেয়েছে। তাহলে ব্যাংকের ক্ষেত্রে কত টাকা পেয়েছে, ব্যাংকের ক্ষেত্রে রেখেছিল 2,000 আর পরে পেয়েছে 2,360, আর সেম পোস্ট অফিসের ক্ষেত্রে রেখেছিল 2,000, পরে পেয়েছে কত 2,480, ঠিক আছে। তাহলে 2,480, তাহলে খেয়াল করো, তাহলে সুদ কত পেয়েছে এক্ষেত্রে, তাহলে পি মানে হচ্ছে 2,000, আর মানে আমরা পরে করছি, টি মানে হচ্ছে আমরা সময় পরে করছি, আই কত পেয়েছে, আই মানে সুদ কত পেয়েছে 360 টাকা, কারণ বেড়েছে কত 360 টাকা। আচ্ছা 3 বছর সময় বলে দিয়েছে 3 বছর, তাহলে টি মানে বলে দিয়েছে 3 বছর, আর আমাদের বলে দেয়নি, আর জিজ্ঞাসা চিহ্ন। একইভাবে ব্যাংকের ক্ষেত্রে, পোস্ট অফিসের ক্ষেত্রেও পি মানে কত 2,000, আর মানে আমরা জানি না, টি মানে 3 বছরের জন্যই রেখেছে, এবং যেটা আমাদের আয় অর্থাৎ সুদ সেটা কত পেয়েছে 480 টাকা পেয়েছে। তাহলে দুটোর ক্ষেত্রে আমরা ডাটা পেয়ে গেছি, দুটোর ক্ষেত্রে আমরা আর বের করে নিই। তাহলে এর ক্ষেত্রে আর বের করার ফর্মুলা হলো আর = I × 100/PT। তাহলে আই মানে আমাদের কাছে কত 360 × 100/P মানে আমাদের কাছে কত 2,000, × T মানে আমাদের কাছে কত 3। যদি এটাই হয় 0 0 0, তাহলে 3টা 0 কেটে গেল, আর 3 × 2 = 6, তার মানে আমাদের কাছে আসলো 36/6, মানে কত আসবে 6%। তাহলে প্রথম যেটা আমাদের আর বেরালো সেটা হচ্ছে 6% বেরিয়ে গেল। নেক্সট পোস্ট অফিসের ক্ষেত্রে আর = আমাদের কাছে থাকবে I × 100/PT। তাহলে আই আমাদের কাছে কত, আই আমাদের কাছে হচ্ছে 480, তাহলে আই আমাদের কাছে থাকলো 480 × 100/P আমাদের কাছে কত থাকলো 2,000, × T আমাদের কাছে কত থাকলো 3 বছর। তাহলে সেম যদি আমরা 0 0 0 3টা 0 কেটে দিই, তাহলে 48 কত থাকলো 6, 6 দিয়ে কাটাকুটি করলে 8, অর্থাৎ যে আমাদের পোস্ট অফিসের পার্সেন্ট সেটা কত থাকলো 8%। কোশ্চেন তোমাদের বলেছে বার্ষিক সরল সুদের হারের অনুপাত কত, তাহলে অনুপাত আমাদের কাছে কত থাকবে, ব্যাংকের ক্ষেত্রে আমাদের কাছে থাকলো 6 আর পোস্ট অফিসের 8, তাহলে 3:4। নেক্সট 15 নম্বর কোশ্চেন দেখো, 15 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে, একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করেন, 3 বছর পর 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,105 টাকা দিতে হলো। তাহলে 15 নম্বর অঙ্কের ক্ষেত্রে কি করবে তোমরা, 15 নম্বর অঙ্কের ক্ষেত্রে তুমি ধার নিয়েছিলে 15,000 টাকা, ভালো করে বুঝবে। 15 নম্বর অঙ্কের ক্ষেত্রে পি অর্থাৎ আসল তোমার কাছে ছিল 15,000 টাকা। এবার বলা হচ্ছে 5 বছর পর, মানে টি মানে হচ্ছে 5 বছর, তাহলে 5 বছর পর তুমি সেই টাকা শোধ করতে সমিতিকে 22,000 টাকা দিলে, তার মানে I = তোমার কাছে কত থাকলো 22,125 টাকা তুমি শোধ করেছো। তো তার মধ্যে আসল ছিল তোমার 15,000, সেটা বাদ দিয়ে দেবে, তাহলে তোমার I = হচ্ছে 7,125। তোমাকে কি জানতে চাইছে, তোমাকে সুদের হার জানতে চাইছে, তাহলে আর তোমরা বের করে নেবে। তো আজকের সেশনটা এত দূরই থাকলো, তোমাদের 15 নম্বর অঙ্ক পর্যন্ত আমি করালাম।
যদি সেশনটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, এবং এরকমই কন্টেন্ট পেতে ভবিষ্যতের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।